নিজ কৃতিত্বে বিশ্বের মঞ্চে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। শুধু তাই নয়, ধরাবাঁধা সমাজের নিয়মে ক্যারাতে বা জিজুৎসুর মতো মার্শাল আর্টের প্রতিযোগিতায় যেখানে নারীদের উপস্থিতি অনেক চ্যালেঞ্জের মুখে, সেই কারাতে মার্শাল আর্ট দিয়েই রেখে চলেছেন সাফল্যের চিহ্ন। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি বয়স, সমাজ সবকিছুকে জয় করে হেসেছেন সোনার হাসি। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট জামিলা খাতুন ঝিনু, জিজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনার সাফল্য এবং অর্জনের ঝুলিতে মার্শাল আর্টের অনেকগুলো সেক্টরই আছে। আপনি কারাতেতে আছেন, জুজুৎসুতে আছেন। আপনি যদি আমাদের একটু শেয়ার করতেন যে আপনার এই যে মার্শাল আর্টের যে প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেছেন এবং আপনার যে বেশ কিছু চ্যাম্পিয়নশিপও আছে, আমরা সেগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। মানে আমি অনেকগুলো ইভেন্ট করছি, কারাতে, জুডো, উশু এবং জুডো এবং পেঞ্চেক সিলার, সবই মার্শাল আর্টের ভিতর আলাদা আলাদা জিনিস। আপনি আমাকে কোন বিষয়ে প্রশ্ন করছেন? আপনার আমি সেটাই মার্শাল উত্তর আর্টের দিচ্ছি। আপনি ক্যারাটেতে আছেন এবং জিজুৎসুতেও আছেন। আমরা জি জি। যতদূর জানি যে আপনার একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও আছে জুজুৎসুতে, এবং আপনি ক্যারাটেতেও আপনার বেশ কিছু প্রতিযোগিতায় আপনি জয়ী হয়েছেন। আহ সবকিছু নিয়ে যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলতেন। আমি কারাতে স্টার্ট করি 1990 সালে। 90 সালে আমি টানা 10 বছর কারাতে চ্যাম্পিয়নশিপ ছিলাম এবং জুডিতে আমি অনেকবার অংশগ্রহণ করেছি। তারপর প্রান্তিক সিলার, তারপর জুজুৎসু, এবং অনেকবার আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি উশুতেও। আর লাস্টের রেজাল্ট হয়েছে আমার 7তম এশিয়ান গেমস থাইল্যান্ডে 2023 সালে। আমি প্লাস 80-তে, না সরি, প্লাস 70-তে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আমি থার্ড হয়েছি স্পোর্টসে। আর ওখানে 46 কান্ট্রি পার্টিসিপেট করেছিল। আমার এই রেজাল্টের কারণে বাংলাদেশ 20তম হয়েছে। আর আরেকটা আমার রেজাল্ট ছিল ইউএসএ তে প্যানটেক্স ছিল 2023-এ। ওখানেও আমি দুটো ব্রঞ্জ পেয়েছি, ওপেন চ্যাম্পিয়নশিপ এবং আমার প্লাস 80 ক্যাটাগরিতে। আর মনে হয় সামনে এবছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আসছে, এশিয়ান আমার ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গ্রীষ্মে 2000 অক্টোবরের 24 তারিখ থেকে নভেম্বরের 6 তারিখে। ইনশাল্লাহ প্র্যাকটিস ভালো করছি, আশা করছি দেশের জন্য গোল্ড নিয়ে আসবো ইনশাল্লাহ। মার্শাল আর্ট বা কারাতে এই স্পোর্টস গুলো আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত মেয়েদের জন্য গতানুগতিকের বাহিরের একটা স্পোর্টস। আপনি কিভাবে এই কারাতে, মার্শাল আর্ট, জুজুৎসুর মতো ভিন্ন ধারার স্পোর্টস এর প্রতি আগ্রহী হয়েছিলেন? 90 সালে আমার বড় ভাই একজন জাপানি ভদ্রলোক আসছিল, সে আমাকে বলছিল যে জাপানি কম্পিউটার সায়েন্স পড়ার জন্য। তা আমি পড়ালেখা অনেক ভালো ছিল, গেলে আমি আমার নিজ যোগ্যতায় যাব। তখন ও আমাকে চ্যালেঞ্জ করে যে আপনার যোগ্যতা আছে না, আপনাকে আমি 5 লাখ টাকা দিব। আমি একটু দান করতে ছিলাম পেপারে, সবসময় খেলাধুলা দেখতাম। তখন আমি দেখলাম 90 সালে দুজন জাপানি টিচার আসবে, জুডো এবং কারাতে ফেডারেশন ছিল, যারা রেগুলার প্র্যাকটিস করবে 2 বছর পরে সে জাপানি বড় ট্রেনিং নেওয়ার জন্য যেতে পারবে। তখন আমি ওনার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম এবং আমার তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমার বাবা তো মেয়েদের মারামারিটা অ্যাকসেপ্ট করবে না। তা আমি তো দুস্থ প্রকৃতির ছিলাম, যার জন্য আমি আমার ছোট ভাইকে ভর্তি করার কথা বলে ওর সাথে আমিও 2টা ফর্ম নিয়ে তারপর ঢুকে যাই। আপু যখন জানতে পারে আমাকে খেলতে দিবে না, আমার ড্রেস বটি দিয়ে খেতে ফেলছে, বলছে মেয়ে মানুষ মারাতে খেলবে, মানে এটা একটা কেমন জিনিস, মেয়ে মেয়ে তো বিয়ে করবেন। ওর আব্বুকে বুঝানোর পর আব্বু কখন বুঝে না,
পরে আমার টিচার জাপানি টিচার সিনিয়র ভাইরা যে আপনার মেয়ের ভিতরে অনেক প্রতিভা আছে, ও ও মানে ওনাকে দেন, আমাদের এখানে খারাপ হবে না, বাট অনেক কনভিন্স করছি। কিন্তু আমার প্রতিবন্ধকতা কেউ জানে না, আজকে হয়তো জানবে। আমাকে থামানোর জন্য দেশ থেকে আমার আব্বু গরু পালার একটা লোহার শিকল ছিল, সেই শিকল দিয়ে আমার পায়ে আছে তালা দিয়ে রেখেছিল খাটের সাথে। যে এই মেয়ে তো আমার বাচ্চা নষ্ট করে দিচ্ছে, এই মেয়ে খেলতে পারি খেলবে না তো কিছু থাকতে। 90 সালে মেয়েরা মারামারি খেলবে, এটা ভাবা যায় না। পরে আমাকে তালা দিয়ে রাখতো। আমি আমার আব্বুকে বলছি যে প্লিজ আমাকে তুমি দাও, আমি এমন কোনো কাজ করবো না যে তোমার মাথায় হেট হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার রিলেটিভরা এসে দেখতো যে ওটাকে শিডিউল দিন বাইরে রাখছে কেন, বলে মেয়ে আমার মাথা আমার নষ্ট করে ফেলবে, যে মারামারি করে এই আশেপাশে থাকতে চিন্তা করা যায় না। পরে আব্বুকে আমার টিচাররা রাজি করানোর পরে পরে তো আমার দীর্ঘ এত বছর, 34 বছরের জীবন, 90 সাল থেকে 34 বছরে আর ফিরে তাকানো হয় না। তখন আমার রিলেটিভরা যখন আমি খেলি একটুখানি অন্যভাবে দেখতো। আমার বাবা মা অনেক নামাজি ছিলেন তো, যে নামাজ পড়ে আমার আম্মার চেহারা দেখে না, তার মেয়ে ছেলেদের সাথে বাইরে যায় একা একা, মানে এটা ভাবা যায় না। এটা হচ্ছে আমার জানি সাফল্যের, আপনি কিন্তু এত বলছিলেন মসৃণ ছিল না। মানে শুরুর দিকে পরিবার, সমাজ বা পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আপনার জন্য অনেক বিরূপ ছিল। এখন সেটা হ্যাঁ, হ্যাঁ। কেমন? এখনো তো আপনি এখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এখন কেমন মনে হয় আপনার আত্মীয়স্বজন, পরিবার এবং সমাজ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? আগে যখন আমি গেছিলাম আত্মীয় স্বজন তো ভালো চোখে দেখেনি, সত্যি কথা বলতে। তারপরে যখন আমি একটার পর একটা দেশে বিদেশে রেজাল্ট করে আসছি, আমার সুনাম হচ্ছে, পেপার টিভিতে নিউজ যাচ্ছে, তখন সবাই, এখন আমি কোনো অনুষ্ঠানে গেলে সবাই বলে ও ওই বিদেশে গিয়ে ওই রেজাল্ট নিয়ে আসে, সবাই অ্যাপ্রিসিয়েট করে। তখন পরিচয় দেয় ও কিন্তু আমাদের বাংলাদেশের আইডল। মানে প্রথমে একটু এনগেজ করতো, তো বুঝতেই পারছেন। আপনি সেই ১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ একটি সময় মার্শাল আর্টের বিভিন্ন সেক্টরে আছেন এবং এই যে এখনো অ্যাক্টিভ থাকার যে বিষয়টা, এটার জন্য কিন্তু অনেক নিজেকে প্রস্তুত এবং সবসময় ফিট রাখতে হয়। কিভাবে আপনার প্রস্তুতি শুরু হয়েছিল? নিজেকে ১ম দিকে বলছিলেন যে পরিবার থেকে হচ্ছে আপনাকে আপনার বাবা যেতে দিতেন না। কিন্তু আপনাকে তো প্রস্তুতি নিতে হতো। কিভাবে তখন সেই প্রস্তুতি শুরু করেছিলেন এবং এখনো কিভাবে নিজেকে ফিট রাখছেন, প্রস্তুত করছেন এবং কি কোনো বিশেষ রুটিন কি আপনি অনুসরণ করেন কিনা? হ্যাঁ, ও ব্যাপারে আমার হাজবেন্ড আমাকে যা এটা না বললেই না। আমি 90 তে শুরু করি, 95 তে আমার বিয়ে হয়। তার 98 তে আমার বড় ছেলে, 2003 আমার ছোট ছেলে হয়েছে। এদেরকে রেখে আমার হাজবেন্ডের কাছে আমি দেশ বিদেশে প্র্যাকটিস করতাম। তখন 4 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমাদের পজিশন পার্টি ছিল আর্মি, আর আমি আনসারের খেলোয়াড়। আমরা তখন 2 বেলা করে ঘন্টায়, মানে 4 ঘন্টা এভরিডে প্র্যাকটিস করতাম মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে এবং পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদে। এটা ছিল আমার এভরিডে। ইভেন কি ঈদের দিনও আমার হাজবেন্ড নামাজ যাবে, আমিও কোথায় আমি বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 2 ঘন্টা করি। আমার হাজবেন্ড বলতো আজকের দিনটা কি তোমার প্র্যাকটিস অফ নাই, মানে ওইটা আমার রক্তে মিশে গেছে, যে না করলে খারাপ লাগে। এটা আমার একটা ভালোবাসার জায়গা। আপনার অর্জনের তালিকায় আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, সাব এশিয়ান গেমস চ্যাম্পিয়নশিপ। তো এই যে যখন আপনি দেশের বাইরে আন্তর্জাতিকভাবে বিভিন্ন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন এবং আমাদের বাংলাদেশের জন্য সাফল্য এনে দিয়েছেন, সেই সময় কিছু অভিজ্ঞতা কি আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ? হ্যাঁ, সেটা তো ভাষায় প্রকাশ করা যায় না। 46 কান্ট্রি যখন গত বছর ধানমন্ডি হয়েছিল ফেব্রুয়ারিতে, আমাদের টিম গিয়েছিলাম আমরা 4 জন, 2 জন মেয়ে 2 জন ছেলে। কারণ কোনো পদক হয় নাই। আনএক্সপেক্টেবল ভাবে আমার যখন পদক হয়েছে, আমি
আপনাদের বুঝাতে পারবো না ওই ফিলটা। 46 কান্ট্রির ভিতরে আমার দেশের পতাকা উঠে যখন জাতীয় সঙ্গীত গায়, এটা ওই ফিল্ডে যারা থাকে তারাই শুধু ফিল করতে পারে যে আমার কারণে আজকে আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থম ওখানে বাঁচতেছে হাজার হাজার মানুষের সাথে। সেটা আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। কখনো কি মনে হয়েছে যে আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন বিভিন্ন ট্যুরে, সেই সময়ে যখন আপনাকে বলা হয় যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, মার্শাল আর্টের এই প্রতিযোগিতায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ আসলে কতটা পরিচিত? বাংলাদেশটা এখনো মানে অনেক actually আমাদের প্রতিযোগিতা থাকে, আমাদের ফান্ড নাই বাংলাদেশে। ফেডারেশনের সরকার ফান্ড অনেক কম ফান্ড দেয়। আমরা ব্যক্তিগত খরচে, আমরা যতগুলো খরচে গিয়েছি ব্যক্তিগত খরচে গিয়েছি। যতগুলো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা গেছি আমরা স্পন্সর পাই না। আমাদের জীবন মানে ফেডারেশন বাংলাদেশের মানে প্রেক্ষাপটে অনেক প্রতিভা আমার মন মানুষ আছে কিন্তু তারা ওই জিনিসটা সাপোর্ট পায় না। আর সবার ফ্যামিলি তো সলভেন্ট না যে তারা ব্যক্তিগত খরচে যাবে। আমাকেও যখন প্রশ্ন করে আমি রেজাল্ট করে আসি আমার আশেপাশে মানুষ যে এইবার গেমসে এত রেজাল্ট করলে কত টাকা পেলা, আমি বললাম যে না নিজের টাকা এত টাকা খরচ করে দিচ্ছে। সবাই বলে কি পাগল নাকি? আমি বলছি কি জি এটা বড় লোকদের খেলা, আমাদেরকে তো কেউ ফান্ড দেয় না, এই জন্য ভালোবাসি ব্যক্তিগত খরচে আমরা যাই। তবে ভালো রেজাল্ট করলে আমি তো বাংলাদেশের একটা ডিপার্টমেন্টে কাজ করি, সরকারি জব কিন্তু আমার এই স্পোর্টস সেটা হচ্ছে বাংলাদেশ আনসার ভিত্তি। হ্যাঁ এখান থেকে আমি স্যালারি আমি চুক্তি ভিত্তিক না, আমি এখানে গভর্নমেন্ট জব করছি। আমার ডিপার্টমেন্ট আমাকে এই ব্যাপারে অনেক আমাকে হেল্প করে, বাইরে গেলে আমাদের পকেট মানি দেন বাজেট অনুযায়ী, কিন্তু আদার্স ফেডারেশন থেকে অন্য কিছু থেকে আমরা কিছু পাই না, সবগুলো ব্যক্তিগত। আপনার কি মনে হয় যে দেশে মার্শাল আর্টে আমাদের মেয়েদের যে অংশগ্রহণটা, সেই অংশগ্রহণটা সামাজিকভাবে গ্রহণযোগ্যতা আগের চেয়ে কিছুটা কি বেড়েছে নাকি এখনো আগের মতনই যে প্রতিবন্ধকতাগুলো ছিল সেগুলো রয়ে গেছে? না 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 অবশ্যই অনেক বেড়েছে। এখন তো মোটামুটি ফেডারেশন অনেক স্পন্সর পায়, ওরা অনেক ভাগ্যবান। আমার এই দীর্ঘ 34 এজ খেলাধুলা করেছি, আমি কখনো জীবনে 1 টাকাও পাইনি আমার নিজের টাকায়। আমার নিজের টাকা অনেক ভালোবাসি দিবে মানুষ, মেয়েরা যখন টাকা জমায় গয়না কিনো আমি টাকা জমায় খেলতে যাই এবং দেশের জন্য রেজাল্ট নিয়ে আসছে। কিন্তু ইদানিং যারা জুনিয়র আসছে মানে আমার পরে যারা আসছে প্রায় 10-15 বছর ধরে এখন স্পন্সর পাওয়া যায়, এখন অনেক বিদেশে যান, ওরা এখন সৌভাগ্যবান যারা নতুন, এরা স্পন্সর পাচ্ছে এবং আগের তুলনায় অনেক ডেলি বাই ডে আমাদের ফেডারেশন ডেভেলপ হচ্ছে, আহ, কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা কম। এবং স্পন্সরের পাশাপাশি প্রশিক্ষণের যে ব্যবস্থাটা সেটা আসলে এখন আমাদের দেশে কেমন? প্রশিক্ষণের ভিতরে আমাদের একজন বড় টিচার আসতেন, সে 35 বছর ধরে আমাদের টিচার হ্যাঁ সীতাপুরা শিয়ার, সে 35 বছর ধরে বাংলাদেশে থাকে, কোনো স্যালারি নেই না ফেডারেশনের থেকে গভর্নমেন্টের কাছ থেকে, এবং আমাদের আনসার ডিপার্টমেন্ট সবাই তাকে মানে সম্মান করে, ওকে বাংলাদেশের ভালোবেসে 35 বছর ধরে এখানেই থাকে। তার ভিসা শেষে হয়েছে বাইরে যায়, তার অবদান বাংলাদেশের কারণে অনেক বেশি। তারপর আমার আরেকটা টিচার আছেন হুমায়ুন কবির জুয়েল, সে মারা গেছে করোনার সময়, সেও অনেক কি করেছে। তারপরে মানে তার অবদান আছে আমাদের ফেডারেশনের বর্তমান কর্মকর্তা মোজাম্মেল সেন্টু, তারও অবদান অনেক আছে। এখন উনার লিডিংয়ে অনেক স্পন্সরের দেশ বিদেশে খেলা হচ্ছে এবং বাংলাদেশের অনেক ইমপ্রুভ হচ্ছে তারাতে ডে বাই ডে, রেফারি জাজমেন্ট সবকিছুতে খেলার ইন্টারন্যাশনাল টেকনিক সব ইমপ্রুভ হচ্ছে, আমাদের সময় ছিল।
কারাতে, জিজিৎসু এই ধরনের মার্শাল আর্ট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নিজের স্বপ্নকে আমার নিয়ে ভবিষ্যৎ কতদূর এগিয়ে যেতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এখন নতুন আরো কতগুলো খেলা আমি শিখেছি। ক্যানজাক সিলার, এটা অনেক যুধিষ্ঠিরটাও নিখুঁত। এগুলো মার্শাল আর্টে আমি আরো প্রচার করতে চাচ্ছি। মানে মেয়েদের যে সেলফ ডিপেন্ডেন্ট, সব জায়গাতেই মানুষ নিয়ে হয় বা কোনো সন্ত্রাসী আছে, যে নির্ভরশীল হয়ে সে সেলফ ডিপেন্ড হয়। একটা রাস্তায় কোনো তার বিপদ হলে সে তাকে যদি সেলফ ডিফেন্স করে সে আসতে পারে, সেটার জন্য আমি কাজ করে যেতে চাই। যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ করতে চাচ্ছি, বাকিটা আল্লাহ দিচ্ছেন। ভবিষ্যতে কি আপনার কোনো কোচিং শুরু করার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ যেহেতু আপনারাই আমাদের অগ্রজ, আপনাদের দেখানো অনুপ্রেরণা থেকেই আসলে আমাদের ভবিষ্যৎ যার প্রজন্ম তারা তারাও এভাবে দেশের নাম বিশ্বের মঞ্চে উজ্জ্বল করবে। অবশ্যই আছে, আমাদের ইচ্ছা আছে। আমি তো নারী হয়ে অবশ্যই চাই আমাদের দেশের প্রাইম মিনিস্টার ও মহিলা, সবাই মহিলা, সে অনেক মহিলাদের জন্য কল্যাণকর কাজ সে করে। মহিলার অগ্রগতি দেখতে অনেক অ্যাপ্রিসিয়েট করে। আমিও চাই যে আমাদের দেশের মেয়েরা আরো পড়াতের ব্যাপারে আরো বেশি ডেভেলপ হোক। আমিও নিজে আরো জ্ঞান অর্জন করে যতটুকু পারি আমি করব। এবং আমার 2 ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। আমিও চাই বিদেশে কোথাও একটা দেশে আমি আরো ডিগ্রি নিয়ে কারাতের উপরে, কারাতে ক্লাব দিতে কোনো দেশ যদি আমি এখনো সাপোর্ট করে তাহলে আমি অবশ্যই করবো কারাতে, বিদেশে ছড়িয়ে দিতে চাচ্ছে। তরুণদের জন্য যারা ভবিষ্যতে এই মার্শাল আর্ট নিয়ে আগ্রহী, যারা আপনার মতো এইভাবে বিশ্বের মঞ্চে মার্শাল আর্ট নিয়ে দাঁড়াতে চান, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, মানে লেগে থাকলে সৎ উদ্দেশ্য ভাবে যদি থাকে, তার লক্ষ্য যদি ঠিক থাকে, আল্লাহ সহায় থাকলে অবশ্যই আমাদের দেশে ভালো ভালো খেলোয়াড় আছে যারা বিশ্বের দরবারে যেতে পারে। যেমন এবছর আমরা যে খেলে আসলাম দুবাইতে কয়েকদিন আগে, আমি জুনিয়র লেভেলে প্রথম মহিলা কোচ হিসেবে পার্টিসিপেট করেছি। হ্যাঁ, ওরা রেজাল্ট করেছে সাউথ এশিয়ার ভিতরে অনেক, ফার্স্টে জয়েন করেছে কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। এই যে আবুধাবিতে, আবুধাবিতে গত মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে টুর্নামেন্ট হয়েছে, আমার দেশ 20কে পিছিয়ে র্যাঙ্কিং এ 100 কততম জানি আছে, 90তে মনে হয়। মানে গ্রিস মানে একটা ইউরোপীয় তো দেশ, ওরা কিন্তু র্যাঙ্কিং এর ভিতরে পিছিয়ে আছে, আমরা আগায় আছি। যে এই বছর বিশ্বে ওয়ার্ল্ড কাপ হবে, আমাদের দেশ অবশ্যই যাচ্ছে। আমি চাই আমার জেনারেশন, আমি তো বয়স হয়ে গেছে, আগের মতো হয়তো পারবো না, আমার জেনারেশনকে দিতে চাই। আমি বেঁচে থাকবো কিনা জানি না, যে একদিন অলিম্পিকে আমাদের দেশের খেলোয়াড়রা রেজাল্ট নিয়ে আসবে এবং সুনাম বই নিয়ে আসবে, এটাই আমি মানে সবাইকে দোয়া করি এবং আশা করি ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে এবং ভালো মতো প্র্যাকটিস করলে অবশ্যই তারা, তাদের সেই যোগ্যতা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়েছেন, এবং আপনার জীবনের যে গল্প, আপনার যে পথ চলা, তা আসলে আমাদের জন্য অনুপ্রেরণা। এভাবে বিশ্বের মঞ্চে তরুণ প্রজন্ম যেন আপনার মতো করে আমাদের দেশের নামকে উজ্জ্বল করতে পারে, সেই জন্য আপনার আহ, পক্ষ থেকে আমরা আসলে চাচ্ছি যে ভবিষ্যতে যেন আমরা দেখতে পাই একটা কোচিং সেন্টার মার্শাল আর্টের আপনি শুরু করতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।